তো আমরা যদি আসি প্রথম হচ্ছে বিক্রিয়ার প্রকারভেদ। বিক্রিয়ার প্রকারভেদ বিক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণে ভাগ করতে পারি। যেমন এক নম্বর আমরা যদি মনে করি যে এই দৃষ্টিকোণে আলোচনা করতেছি যে বিক্রিয়াগুলো তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়াগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। যেমন আমি যদি তোমাদের বলি যে পানির মধ্যে রমজান মাসে এক গ্লাস পানিতে লেবু আর চিনি দিয়ে বা গ্লুকোজ দিয়ে শরবত করা হলো, তো যে শরবতটা পেলাম সেটা কিন্তু পানিটা যে তাপমাত্রা ছিল শরবতটার তাপমাত্রা তার চেয়ে কি কম হবে না বেশি হবে? তাহলে এখানে কিন্তু পানির সাথে যুক্ত হয়েছে, এটা একটা বিক্রিয়া ঘটেছে ভিতরে ভিতরে, এই বিক্রিয়াটা পানি যোজন। তো এই পানি যোজন বিক্রিয়াটাতে তাপ কমে গেছে, মানে তাপমাত্রা কমে গেছে, তাহলে এটা তাপ উৎপাদী না তাপহারী? তাপহারী। হ্যাঁ, তো তাহলে তাপহারী বিক্রিয়াটা আমরা এই চ্যাপ্টারের শেষের যে 4 নম্বর অপশনটা আছে সেইখানে আমরা দেখব, ওখানে আরো ডিটেলস। তাহলে তাপহারী বিক্রিয়া আমরা কাকে বলতেছি? এই ধরো তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়া আমি কিছুদিন আগে এটা দেখালাম যে স্থিতিশক্তি আর এক পাশে আছে বিক্রিয়া অক্ষ। বিক্রিয়া অক্ষ এর আগে বোধহয় দেখাচ্ছি এটা। তো স্থিতিশক্তির মান এটা ধরে নাম বিক্রিয়ক, বিক্রিয়কটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর এই পাশে আসার পর কি হবে? প্রোডাক্ট, উৎপাদ। তাহলে এটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। তো বিক্রিয়কের তাপ এই পরিমাণ আর উৎপাদের তাপ দেখো এই পরিমাণ। এখন দেখো যে বিক্রিয়ক মানে যারা মারামারি করতে গেছে তাদের শক্তি ছিল এত, যদি ধরি এখানে 100 কিলোজুল শক্তি, ধরে নিলাম যে এখানে 100 কিলোজুল আর এখানে হলো 200 কিলোজুল, তাহলে এর যারা মারামারি করতে গেছে তাদের শক্তিটা ছিল 100 কিলোজুল। মারামারির পর যে জিনিসটা তৈরি হলো তাদের শক্তি কত হলো? 200 কিলোজুল হলো কিনা? বাকি যে শক্তিটা, এই শক্তিটা ওরা কোথায় পেল? আবারও বলি, পরিবেশ থেকে নেয়। তাহলে পরিবেশের তাপ কমে গেছে, পরিবেশের তাপ কমে যাওয়া মানে তাপহারী বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়কের এনথালপি বা তাপ অপেক্ষা উৎপাদের এনথালপির মান বেশি হয়, তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়কের এনথালপি অপেক্ষা উৎপাদের এনথালপির মান বেশি হয় সেটাকে বলা হচ্ছে তাপ হারী বিক্রিয়া, তাকে বলা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো এর এনথালপিটাকে যদি আমরা ধরি H1 আর এটাকে যদি ধরি H2, তাহলে আমরা ডেল H সমান কি লিখবো? H2 মাইনাস H1। তো দেখো বিয়োগ যদি করি 100 বিয়োগ 200, তাহলে মাইনাস হচ্ছে কিনা? 100 কিলোজুল পার মোল, অর্থাৎ এইভাবে হিসাবটা আসবে 100 কিলোজুল পার মোল। উল্টা উল্টা লিখছি নাকি? হ্যাঁ, 200 বিয়োগ 100 তো এটা প্লাস হলো। হ্যাঁ, তাহলে 200 বিয়োগ 100 হলো। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যদি বিক্রিয়কের এনথালপি অপেক্ষা উৎপাদের এনথালপির মান বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়ার দেখো এই যে এটা তাপহারী বিক্রিয়া, বিক্রিয়কের এনথালপি উৎপাদের এনথালপি, এই যে আর মানে রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক, পি মানে হচ্ছে প্রোডাক্ট মানে উৎপাদ। যে বিক্রিয়ায় বিক্রিয়কের এনথালপি অপেক্ষা উৎপাদের এনথালপির মান বেশি হয় তাকে তাপ হারী বিক্রিয়া বলে, এবং এই বিক্রিয়ায় বিক্রিয়া শেষে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায় মানে কমে যায়। এদের এনথালপির পার্থক্য ধনাত্মক হয়। তাহলে এইটুকু জায়গা দেখো, এইটুকু জায়গা যেটা আমরা সমস্যা নাই, লিখতে থাকো। অপেক্ষা উৎপাদের এনথালপি মান বেশি হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়। এই বিক্রিয়ায় বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়।
এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন মানে ডেল এইচ এর মান, এনথালপির পরিবর্তন বা ডেল এইচ এর মান কি হয়, ধনাত্মক না ঋণাত্মক? হ্যাঁ, ধনাত্মক। হুম। শেষ? ছবিটা আঁকছো? হুম। এবার শোনো, পানির মধ্যে আমি যদি চুন দেই, হ্যাঁ, একটু চুনের টুকরা যদি দেই, এই পান খাওয়ার যে চুন, সেগুলো ক্যালসিয়াম অক্সাইড, সেই চুনের টুকরা যদি আমরা দিয়ে দেই পানির মধ্যে, তাহলে পানিটা ঠান্ডা হবে, তাই না? আচ্ছা, তাহলে গরম হবে। তাহলে ওই যে বিক্রিয়াটা, এটাতে কিন্তু তাপ তৈরি হলো, তাহলে এটা অবশ্যই কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়কের এনথালপি অপেক্ষা উৎপাদের এনথালপির মান কম থাকে এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। এই তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়া তাপ বা এনথালপির পরিবর্তনের মান সবসময় কি হবে? ঋণাত্মক হবে। এই হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তো এটার ক্ষেত্রে আমরা যদি এই ধরনের চিত্রটা দেওয়ার চেষ্টা করি, এই পাশে তো এই জায়গাটা আর এই জায়গাটা আমরা ধরে নিলাম, আর এই পাশে হবে বিক্রিয়া অক্ষ। ধরিলাম এইটা হলো আর, তাহলে এইটার ক্ষেত্রে এই যে একটা চূড়া অতিক্রম করে এখানে চলে আসলো, এইটা ধরিলাম পি। তাহলে দেখো এর এনথালপির মান বেশি, এরটা কম। একে যদি এই পাশে টেনে নিয়ে আসি, ধরলাম যে এটা 100, এটা 200, এটা ছিল H1, এটা হলো H2, আর এর মাঝখানে যে পার্থক্যটা আছে না, এই যে এইটুকু জায়গা, এই পার্থক্যটাকে বলা হচ্ছে ডেল এইচ। এইটার ক্ষেত্রে আমরা যদি বলি যে ডেল এইচ সমান কি হবে, H2 মাইনাস H1 সমান, এখানে হবে প্রথমে বোধহয় 100 হবে, শেষেরটা আগে লিখতে হয়। এটা H2 ছিল আর এটা ছিল H1, 100 বিয়োগ 200 সমান মাইনাস 100 কিলোজুল পার মোল। এই ঋণাত্মক ভ্যালু বের হলো। লেখা শেষ? এটা কি আর এক নজর বলতে হবে পুরোটাই? কারো প্রয়োজন আছে কিনা বলো, মিশাবো। আচ্ছা, তো এটা ক্লোজ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া কাকে বলে, এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এবার এই যে বিক্রিয়ার কিন্তু প্রকারভেদের মধ্যে এটা 1 নম্বর আমি বলছিলাম। আর একটা বিক্রিয়ার প্রকারভেদ হচ্ছে যে বিক্রিয়ার বেগের উপর ভিত্তি করে, বিক্রিয়ার বেগের উপর ভিত্তি করে বিক্রিয়াগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা মিশিয়ে দিলাম। এই 2 নম্বর হচ্ছে আমরা লিখবো বিক্রিয়ক আর উৎপাদের পরিবর্তন অনুসারে। অনুসারে, তাহলে কোন একটা বিক্রিয়ার বিক্রিয়ক আর উৎপাদের পরিবর্তন অনুসারে আমরা এদেরকে কয় ভাগে ভাগ করতে পারি? এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন 1 নম্বরটা হলো, এ নাম্বারটা আমরা বলতে পারি একমুখী বিক্রিয়া, আর এটা লিখতে পারি উভয়মুখী বিক্রিয়া।
উভমুখী। একটা আমরা পেলাম একমুখী আর একটা পেলাম আমরা উভমুখী। এই বিক্রিয়াগুলো দুই প্রকার। তো একমুখী বিক্রিয়া আমরা কাকে বলবো? যে বিক্রিয়ায় বিক্রিয়ক শুধু উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়কে ফিরে আসে না, সেগুলোকে একমুখী বিক্রিয়া বলা হয়। থেকে বি তৈরি হলো, এই যে বি, এটা বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। তো যদি এমনটা হয় বিক্রিয়ক গুলো সব শুধু উৎপাদে পরিণত হয়ে যাচ্ছে, এগুলো বিতে পরিণত হচ্ছে, কিন্তু বি আর এর দিকে ফিরে আসে না, অর্থাৎ একদিকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। এরকম বিক্রিয়ার উদাহরণ আমরা দেখতে পারি, যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যদি আমরা, এটা তো কঠিন পদার্থ, এটাকে একটা খোলা পাত্রে নিয়ে, ওপেন পাত্র, হ্যাঁ খোলা পাত্র নিয়ে যদি উত্তপ্ত করি খোলা পাত্রে, তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম অক্সাইড হবে আর হবে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা তো উপরের দিকে উড়ে চলে যাবে, এটা গ্যাস। তো খোলা পাত্রে থাকলে কিন্তু এটা উড়ে চলে যাবে গ্যাসটা। এখন এই ক্যালসিয়াম কার্বনেট এটা একটা একমুখী বিক্রিয়া। হ্যাঁ, বাধ্য পাত্রে উভমুখী বিক্রিয়া হতো। তো আমাদের এখন উদাহরণ শুধু একমুখী পড়তেছি, কাজে বদ্ধ পাত্রের কথা এখন বলা যাবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই বিক্রিয়াটা তো একমুখী বিক্রিয়া, কারণ বিক্রিয়কটা যখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে তখন এই জিনিসটা উড়ে চলে যাচ্ছে। এই যে ফেরত আসবে, অর্থাৎ এর সাথে এর যে যুক্ত হয়ে আবার ফিরে আসার এরকম পথ নাই, কারণ এই ভদ্রলোক কিন্তু অলরেডি আসমানে চলে গেছে। যে কারণে এই বিক্রিয়াগুলো খোলা পাত্রে ঘটালে সবসময় একমুখী বিক্রিয়া হয়ে থাকে, আর এদেরকে একদিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয় থাকে। ক্লিয়ার? এই বিক্রিয়াটাকে আমরা একমুখী বিক্রিয়া বলতে পারি। অনুরূপভাবে আমরা যদি বলি তুথ, নাম শুনছো কি? এই কপার সালফেটকে যদি আমরা এরকম খোলা পাত্রে রাখি, হ্যাঁ খোলা পাত্র, খোলা পাত্রে নিয়ে যদি আমি তাপ দেই, তাহলে এই কপার সালফেট হবে, এটা তো কঠিন অবস্থায় ছিল আগে, এটাও কঠিন থাকবে, অনার্দ্র কপার সালফেট। আর পানি তৈরি হবে, পানিটা এই যে 5 অণু পানি এগুলো চলে যাবে, এটা কিন্তু বাষ্প হয়ে চলে যাবে, এটা ভ্যাপার। ফলে তাৎক্ষণিক আর এগুলো আসার সম্ভাবনা নাই, ফিরে আসার। তবে এটা যদি অনেক সময় রাখা হয় তাহলে বায়ু থেকে জলীয় বাষ্প অটোমেটিক শোষণ করে করে আবার ফিরে আসে। তো আমরা ওই বেশি সময়ের জন্য চিন্তা করবো না, আমরা তাৎক্ষণিক চিন্তা করতেছি। কিন্তু এই বিক্রিয়াটাও খোলা পাত্রের মধ্যে রাখলে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে। তাকে বলে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক শুধু উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়কে ফিরে আসার সম্ভাবনা থাকে না, সেগুলোকে একমুখী বিক্রিয়া বলে। যেমন খোলা পাত্রের মধ্যে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড পাত্র থেকে অপসারিত হওয়ার কারণে ফিরে আসার কোনো পথ থাকে না, আবার উৎপাদে বিক্রিয়কে পরিণত হওয়ার কোনো উপায় থাকে না, তাই এই বিক্রিয়াটি শুধু একদিকেই সংঘটিত হয়। অনুরূপভাবে কপার সালফেট 5 অণু পানি মানে দুধকে যদি আমরা খোলা পাত্রে নিয়ে উত্তপ্ত করি, তাহলে এখান থেকে জলীয় অংশ বাষ্প হয়ে চলে যায়, শুধুমাত্র থাকে অনার্দ্র কপার সালফেট অংশ, অর্থাৎ এই বিক্রিয়াটাও একমুখী বিক্রিয়া। মেশাবো। উভমুখী বিক্রিয়া আমরা কাকে বলবো? এই যে এই জিনিসটা, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার সাথে সাথে উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে ফিরে আসতে পারে বা বিক্রিয়কে পরিণত হতে পারে, তাদেরকে উভমুখী বিক্রিয়া বলে। এই বিক্রিয়াগুলোকে উভমুখী চিহ্ন দিয়ে দুইখানা তীর পাশে তীর পাশে তীর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যেমন আমরা যদি এরকম লিখি, এই যে এটা, এটা বিক্রিয়ক, আর বি যদি হয় এটা হয় উৎপাদ। বিক্রিয়ক থাকতেছে, উৎপাদ থাকতেছে। এই বিক্রিয়াগুলোকে, এই বিক্রিয়াগুলোতে দুই ধরনের বিক্রিয়া থাকে। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়া দুই ধরনের। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বিক্রিয়া দুই প্রকার, হ্যাঁ বিক্রিয়া দুই ধরনের। ছোট হাতের এক নম্বর হচ্ছে এ বি তে পরিণত হলো,
এই যে বিক্রিয়ক আর এটা কি হলো, উৎপাদ। যে বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো, এই অংশটাকে বলা হচ্ছে সম্মুখ বিক্রিয়া। সম্মুখ বিক্রিয়া। আবার 2 নম্বর হচ্ছে বিটা তৈরি হওয়ার পর বিটা আবার এর দিকে উল্টা পাশে ফেরত আসে, এটা ছিল উৎপাদ আর এটা হলো বিক্রিয়ক। তো এইটাকে বলা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া, মানে উল্টা বিক্রিয়া। তাহলে এর মধ্যে দুই আইটেমের বিক্রিয়া ঘটে থাকে, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। বুঝতে পারছো? হ্যাঁ, আরো একবার শুনে নাও যে বিক্রিয়ক আর উৎপাদের পরিবর্তন অনুসারে বিক্রিয়াগুলো ছিল দুই প্রকার, একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। একমুখী তো বলে ফেলছি। উভমুখী বিক্রিয়াতে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হওয়ার সুযোগ থাকে। তাহলে যে ধরনের বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ আবার উৎপাদ পুনরায় বিক্রিয়কে ফিরে আসার সুযোগ থাকে তাকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ায় এই বিক্রিয়াটা, একটা বিক্রিয়ার ভিতরে আমাদের দুইটা কাহিনী দেখতে পাচ্ছি বা দুই ধরনের বিক্রিয়া দেখতে পাচ্ছি। যখন বিক্রিয়কগুলো উৎপাদে যাচ্ছে তখন এটাকে আমরা সম্মুখ বিক্রিয়া বলতে পারি, আর যখন উৎপাদগুলো বিক্রিয়কে ফিরে আসতেছে তখন এটাকে পশ্চাৎ বিক্রিয়া বলা হয় থাকে। তো এটা মিশিয়ে দিচ্ছি। এই উভমুখী বিক্রিয়াটা নিয়ে আমাদের যত প্রকার কাহিনী, এর উদাহরণ আমরা এখন দেখি, কিছু উভমুখী বিক্রিয়ার কিছু উদাহরণ। তো উদাহরণগুলো আমরা যদি এরকম দেখি, আগে যে বিক্রিয়াগুলো দিয়েছি ওগুলো যদি আবদ্ধ পাত্রে নেওয়া হয়, আবদ্ধ পাত্রের মধ্যে যদি নেওয়া হয়, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা তোমরা নিজেরাও পরীক্ষা করতে পারবা। অ্যামোনিয়াম ক্লোরাইডকে একটা আবদ্ধ পাত্রে নিয়ে, হ্যাঁ, আবদ্ধ পাত্রে নিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে হবে অ্যামোনিয়া আর হচ্ছে HCl। এটাও কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, এটা সলিড। এটাকে আবদ্ধ পাত্রে নিয়ে যদি আমরা তাপ দেই তাহলে প্রথমে দেখা যাবে বাষ্প হয়েছে। এই বাষ্পগুলো যখন কিছু তৈরি হয়ে যায় তখন আবার জোড়া লেগে এদিকে আসা শুরু করে। তাহলে ওই বিক্রিয়ার মাধ্যমের মধ্যে বা বিক্রিয়া পাত্রের মধ্যে এটাও থাকে এটাও থাকে, অর্থাৎ এটা এদিকে কিছু যায়, এটা আবার এদিকে ফিরে আসে, উভয় দিকে দৌড়াদৌড়ি চলতে থাকে, যে কারণে এই বিক্রিয়াটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারি। তারপর আরো কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন গ্যাসকে যদি আমরা নিয়ে HCl তৈরি করি, এইচআই তৈরি। হ্যাঁ বলো, কোনটা? তীর চিহ্নটা? হ্যাঁ হ্যাঁ, দিলে কোনো সমস্যা নেই। এটা এটা ওটা কোনো সমস্যা নেই। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন আর আয়োডিন গ্যাসকে যদি একটা আবদ্ধ কাচের পাত্রে নিয়ে শক্ত করে ঢাকনা দিয়ে ঝাঁকাতে থাকি তাহলে এই বিক্রিয়াটা কি হবে, এদিকে যাবে আবার এই পাশেও আসা শুরু হবে, অর্থাৎ এটা একটা উভমুখী বিক্রিয়া। সব বিক্রিয়াগুলো উভমুখী হিসাবে বলা যায়। পৃথিবীতে যা কিছু পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন, সব রাসায়নিক পরিবর্তনকে আমরা উভমুখী পরিবর্তন বলতে পারি, কিন্তু কোনো কারণে সেগুলো একমুখী হয়ে যায়। সব বিক্রিয়াকে আমরা উভমুখী বলতে পারবো। যত রাসায়নিক পরিবর্তন আছে সব পরিবর্তনগুলোই ধরতে হবে উভমুখী, কিন্তু কোনো না কোনো কারণে এরা একমুখী হতে বাধ্য হয়। যেমন ওই যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়। তো যদি এটা খোলা পাত্রে কাজটা করি তাহলে এরকম হবে, আর আবদ্ধ পাত্রে যদি আমরা করি তাহলে মনে করো 0.1% হলেও উল্টা দিকে ফেরত আসবে। কিন্তু যখন খোলা পাত্রে কাজটা করবো তখন তো সব উড়ে চলে যাবে, ফেরত আনার কোনো পথ থাকে না। উভমুখী বিক্রিয়া কাকে বলে এটা আমরা জানতে পারলাম। এইখানে এবার উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়। তো আমরা একটা উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করব সেই উপায়গুলো এখন আলোচনা করা যেতে পারে। এই উপায়গুলো, 1 নাম্বার হচ্ছে শর্টকাট, এমনি খালি পয়েন্টগুলো লিখে রাখো। বিক্রিয়ক যদি উৎপাদ যদি গ্যাসীয় হয়, হ্যাঁ, গ্যাসীয় উৎপাদ তৈরি হলে আর কি, গ্যাসীয় উৎপাদ
তৈরি হলে তা অপসারণ মাধ্যমে এই কাজটা আমরা করতে পারবো। যদি উৎপাদটা গ্যাসীয় হয়, কোনো একটা উৎপাদ বা একাধিক উৎপাদ যদি গ্যাসীয় হয় থাকে, তাহলে সেগুলোকে বের করে দিয়ে আমরা বিক্রিয়াটাকে একমুখী করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে? খোলা পাত্র ব্যবহার করতে হবে না আবদ্ধ? এই অপসারণ করতে গেলে আমাদের খোলা পাত্র, পাত্রের ঢাকনা দেওয়া যাবে না। খোলা পাত্রে, খোলা পাত্রে তাহলে খোলা পাত্রে উভয়মুখী বিক্রিয়াকে একমুখী ঘটালে একমুখী হতে পারে। কাজটি সম্ভব, এই কাজটি আমরা খোলা পাত্রে সম্ভব করতে পারবো। যেমন আমরা যদি আসি ক্যালসিয়াম কার্বনেটকে যদি, এগুলো ভৌত অবস্থাগুলো কিন্তু লিখতে হয়, উত্তপ্ত করি, তাহলে এটা হবে ক্যালসিয়াম অক্সাইড আর হবে কার্বন ডাই অক্সাইড, কিন্তু এটা গ্যাস। এই কাজটা কখন হবে? হ্যাঁ, খোলা পাত্রে হলে এটা একমুখী হবে। এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো তোমরা তো সহজ উদাহরণ এটা এই জন্য দিয়ে দিলাম। 2 নম্বর কাজটা হবে, যদি কোনো বিক্রিয়ক একটা বা দুইটা বিক্রিয়ক যদি গ্যাসীয় হয় তাহলে ওগুলোকে অপসারিত করে কাজটা করা যেতে পারে। দেখো, গ্যাসীয় উৎপাদ তৈরি হলে তা অপসারণ দ্বারা, এই অপসারণের কাজটা হচ্ছে খোলা পাত্রে করলে এটা অপসারিত হয়। এবার যদি উৎপাদ উৎপাদ যদি অদক্ষেপ হয় বা কঠিন হয়, উৎপাদ কঠিন হলে, কোন উৎপাদ কঠিন বা অধক্ষিপ্ত হলে তা অপসারণ দ্বারা। হ্যাঁ, কোন একটা উৎপাদ যদি কি হয়, কঠিন হয়ে থাকে অথবা অধক্ষিপ্ত হয়, তাহলে সেই অধক্ষেপটাকে অপসারণ দ্বারা, তাহলে ওই বিক্রিয়া স্থল থেকে যদি অধক্ষেপকে আমরা তুলে নেই বা অন্য জায়গায় ফেলে দেই, তাহলেই কিন্তু আমাদের এই কাজটা সম্ভব। যেমনটা আমরা করতে পারি এরকম, দেখো সিলভার নাইট্রেট নাম শুনছো? প্লাস সোডিয়াম 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 ক্লোরাইড, এইটা মনে করো একুয়া, হ্যাঁ, জলীয় দ্রবণ, এটাও একুয়া জলীয় দ্রবণ মনে করো আছে। তাহলে সিলভার নাইট্রেট আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা একখানে দিয়ে দেই, তাহলে এখানে সিলভার কি হবে, ক্লোরাইড, এটা কিন্তু অধক্ষেপ, এইটা হলো সাদা অধক্ষেপ, আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এটা জলীয় দ্রবণে দ্রবীভূত থাকবে, একে খুঁজে পাওয়া যাবে না। তাহলে দেখো, সিলভার নাইট্রেট দ্রবণ আর মনে করো যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ একখানে যদি মিক্সচার করি, তাহলে সাদা অধক্ষেপ তৈরি হবে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ হবে, আর সোডিয়াম নাইট্রেট কিন্তু পানিতে দ্রবীভূতই থাকবে। তাহলে এইটা পানির সাথে মিশে আছে দ্রবণে, হ্যাঁ, একুয়া, এ কিউ, বোঝা যাচ্ছে না? না, তাহলে দেখো, এটাও জলীয় দ্রবণ, এটাও দ্রবণ, এর মধ্যে উপাদান দেখা যাচ্ছে না, এর মধ্যেও দেখা যাচ্ছে না, এর মধ্যেও দেখা যাচ্ছে না, তাহলে শুধু এই জিনিসটা অধক্ষেপ, সাদা অধক্ষেপ। তাহলে ওই বিক্রিয়ার স্থল থেকে বা বিক্রিয়ার হতে মনোক্লোরাইডের যে অধক্ষেপটা তৈরি হলো, সেটাকে যে কোনো ভাবে এরকম চামচ বা এরকম কিছু বিশেষ কিন্তু স্পেসুলা থাকে, স্পেসুলা হয়তো নাম শুনছো, চামচের মতো কিন্তু ওর হাতলটা বিরাট লম্বা এরকম, আর এই মাথার অংশটা এটা ছোট্ট, এই চামচের মতো থাকে, হ্যাঁ, স্পেসুলা বলা হয়। তাহলে এই টাইপের লম্বা হাতল যুক্ত চামচ দিয়ে আমরা সেটা তুলে নিতে পারি। তো এই ধরনের আমরা কি করতে পারি, অধক্ষেপটাকে যদি আলাদা করে ফেলি, তাহলে কিন্তু আর বিপরীত দিকে ফিরে আসার সম্ভাবনা থাকে না, তখন এই ধরনের বিক্রিয়াগুলো একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হয়। তাহলে আরেকটা আমরা পদ্ধতি শিখতে পারি, 3 নম্বর। যদি বিক্রিয়ক উৎপাদ সবাই যদি একই ভৌত অবস্থায় থাকে, ভালো করে শোনো, বিক্রিয়ক উৎপাদ সব যদি ভৌত অবস্থায় একই থাকে, সবগুলো পানির সাথে মিশে গেছে,
হ্যাঁ, দ্রবণীয় মানে তরল অবস্থায় আছে, অথবা সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, অথবা সবগুলো কঠিন অবস্থায় আছে। তখন কি এদের কাছ থেকে উপাদানগুলো পৃথক করা সম্ভব? সব উপাদান একসাথে থাকলে অবশ্যই সেটা উভমুখী হবে, কিছু না কিছু হলে উভমুখী হবে, সামান্য পরিমাণ হলেও। তখন এখান থেকে কোনো উৎপাদকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। তৈরি হওয়ার সাথেই যদি ওকে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু এই উৎপাদটা বিক্রিয়াটা একমুখী হবে। তো এটা হচ্ছে যে সবগুলো যদি লিকুইড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ। 1 নম্বর হলো উৎপাদ যদি কোনো একটা গ্যাসীয় হয়, সেটাকে কি করতে পারি আমরা, তাকে আমরা খোলা পাত্রে থেকে সংগঠিত করলে এমনিতেই সেটা চলে যাবে, অপসারিত হবে, তাহলে একমুখী হলো। 2 নম্বর হচ্ছে যদি কোনো একটা উৎপাদ অধক্ষেপ তৈরি করে, তাহলে আমরা ওই অধক্ষেপটাকে সরিয়ে ফেলবো, অথবা যেটা তরল অংশ থাকবে সেটাকে উপর থেকে সরিয়ে নেব, অধক্ষেপটা নিচে পড়ে থাকলো, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা উল্টা দিকে আসার সম্ভাবনা থাকবে না। 3 নম্বর হচ্ছে যদি সবগুলোই একই আইটেমের হয় থাকে, তাহলে আমাদের উৎপন্ন উৎপাদকে অন্য যৌগে রূপান্তরিত করার মাধ্যমে, অন্য যৌগে রূপান্তরের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। এখন এই কাজটা আমরা কিভাবে করব, এই অন্য যৌগে রূপান্তর করার কাজটা কিভাবে করব? যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, হ্যাঁ, এই উদাহরণটা হচ্ছে এস্টার নাম শুনছো কি? এই হলো, এইটা একটা এস্টার, হ্যাঁ, এটা হচ্ছে ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড এস্টার। এই এস্টারটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, দেখো এমনি এমনি যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে এটা তাপ দিলে কি হবে, এটা হবে, এস্টারটা সলিডও থাকে, পানিতে দিলে দ্রবণ হয়, তরল হয়ে যায়। হ্যাঁ, তাহলে জলীয় দ্রবণে মিক্সচার, এটা তো লিকুইড, তাহলে এটা জলীয় দ্রবণ, এটা লিকুইড। আর যে জিনিসগুলো তৈরি হবে দেখো, তো এটা মনে করো লিকুইড, হ্যাঁ, এটাও মনে করো লিকুইড। যে জিনিসটা তৈরি হলো COOH, তো এটাও মনে করো লিকুইড হলো, আর হবে C2H5OH, এটাও লিকুইড। সবগুলোই মনে করো তরল অবস্থায় থাকলো। তো যদি সব তরল অবস্থায় থাকে, তাহলে এদেরকে কি খোলা পাত্রে সংগঠিত করলে উড়ে যাবে, একটা অপসারণ হবে? হবে না। তারপরে মনে করো এটা যদি আমরা অধক্ষেপ আলাদা করতে চাই, কিন্তু অধক্ষেপের কোনো কার্বন নাই, তাহলে এর কাজটাও সম্ভব না। তার মানে হচ্ছে যে বিক্রিয়ক দুইটা একসঙ্গে থাকলে আবার ফিরে আসার সম্ভাবনা থাকবেই, অর্থাৎ উভমুখী হবেই। দুইটা বিক্রিয়ক একসাথে থাকলে বা যতগুলো বিক্রিয়ক তৈরি হয় না, যতগুলো উৎপাদ তৈরি হয়, সেই উৎপাদগুলো একসঙ্গে থাকলে অবশ্যই উল্টা দিকে ফেরত আসার সম্ভাবনা থাকবে, অর্থাৎ উভমুখী হবে। তাহলে যে কোনোভাবে হোক এদের এক ভদ্রলোককে অপসারণ করতে হবে। এই অপসারণ করার সিস্টেমটা হচ্ছে, তাহলে এস্টারের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ যদি করি আমরা, ক্ষারীয় মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণটা হয়, তাহলে যে অ্যাসিডটা তৈরি হলো, এই অ্যাসিডটা তৈরি হওয়ার সাথে কার সাথে বিক্রিয়া করবে? একটু লক্ষ্য করো, যদি আমরা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করে থাকি এস্টারের, তাহলে উৎপন্ন অ্যাসিডটি তাৎক্ষণিক তৈরি হওয়ার সাথে সাথে ক্ষারের সাথে যুক্ত হয়ে লবণ পানিতে পরিণত হয়ে যাবে। এইবার দ্রবণের মধ্যে আমরা পাচ্ছি পানি, লবণ, আর এটা লবণ আর এটা মিলে বিক্রিয়া করলে কি এই জিনিস হবে? হবে না। অবশ্যই এটা অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করলে এটা হতো। সুতরাং উল্টা দিকে ফেরত আসার কোনো পথ থাকবে না। হ্যাঁ, যাওয়ার সম্ভাবনা থাকে। আর এস্টার এমনিও তরল, কঠিন অবস্থায় এস্টার থাকে না, থাকলেও থাকতে পারে, কিন্তু নর্মালি যে এস্টার গুলো আমরা দেখি সেগুলো প্রায়গুলোই তরল অবস্থায়। দোকানে গিয়ে তোমরা বিভিন্ন দোকানে গিয়ে দেখবা যে বেকারি দোকানগুলোতে কলার সেন্ট, আতরের সেন্ট, এগুলো ছোট ছোট বোতল পাওয়া যায় কিনা, কমলার সেন্ট, এসেন্স বলা হয় এগুলো, এসেন্স, দেখতে ওগুলো এস্টার।
এটা তো একটাই বিক্রিয়া, আমরা এখানে এর সাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে বিক্রিয়াটা করব। এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিব তখন পানির সাথে প্রথমে আসলে বিক্রিয়াটা হয় হয় এরকম এরকম হয়, কিন্তু এইটা তৈরি হওয়ার সাথে সাথে এইটাতে পরিণত হয়। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে দেখাতে পারি, CH3CO C2H5, আর এখানে আছে এই যে H2O দিয়ে আমরা এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা দেই, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু ডাইরেক্ট এর সাথে অ্যাকশন দেখায়, CH3CONA প্লাস হয় C2H5OH। অর্থাৎ বিক্রিয়াটা এই, কি বুঝছো? মূলত পানিটাকে এখানে মুখ্য, পানিটা কাজের কাজ কিছুই না, সোডিয়াম হাইড্রোক্সাইডে মূলত তৈরি হওয়ার সাথেই বিক্রিয়া করে ফেলছে, সুযোগ দেয়নি। ওই জন্য ওইটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। তো রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ পরস্পর সমান থাকবে, এভাবেও লিখতে পারো। যখন কোন একটি উভমুখী বিক্রিয়া সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ পরস্পর সমান হবে, ওই অবস্থাটাকেই আমরা সাম্যাবস্থা বলবো। তো সাম্যাবস্থায় তাহলে কি সমান সমান থাকে বলতো? আমি তো বললাম এ আর বি, হ্যাঁ উভমুখী বিক্রিয়া, হ্যাঁ উভমুখী একটা বিক্রিয়া। তো সম্মুখ বিক্রিয়া এই যে এটা এ হতে বি, এটা তো সম্মুখ বিক্রিয়া বলছিলাম, সম্মুখ বিক্রিয়া। তো এর বেগ, আর যদি সম্মুখ বিক্রিয়াটাকে আমরা যদি প্রকাশ করি আর এফ, রেট অফ, না আর এফ এখন বলবো না, এবার হচ্ছে বি যদি এ তে ফিরে আসে তখন এটাকে আমরা বলছিলাম পশ্চাৎ বিক্রিয়া। তো যখন কি হবে, এই সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হবে, যখন সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হবে, সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হয়, তখন এর নাম হচ্ছে সাম্যাবস্থা। এইটার নামে হচ্ছে সাম্যাবস্থা, বানান দেখিয়ে দিলাম, এর নাম হচ্ছে সাম্যাবস্থা। অতএব এই যে আর অফ ফরওয়ার্ড রিয়াকশন সমান আর অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই যে এইটা হতে হবে, শর্ত হচ্ছে এটা। জি স্যার লিখছি। তাহলে সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান থাকলে এই অবস্থাকে সাম্যাবস্থা বলা হয়। তাহলে আর এফ মানে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, মানে সম্মুখ বিক্রিয়ার বেগ, আর বি মানে হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার বেগ। এই যে অবস্থাতে সমান হবে সেটাই। এখন তোমাদের যেটা প্রশ্ন ছিল এমএসা বইটা, হ্যাঁ স্যার মিশন। তো তোমাদের কিছু প্রশ্ন এরকম হয় মনের মধ্যে যে সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থায় এই প্রশ্নগুলো দেখো, সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা সমান থাকে কি? এক নম্বর চিন্তা ভাবনা, হ্যাঁ, সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা একই হয় কি? না স্যার। ঘনমাত্রা একই হবে কিনা, এটা একটা, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে ওইটার কাজ শেষ, কিন্তু ওরে এগুলো অংশ যে সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা একই হবে কিনা, যদি এরকম কেউ প্রশ্ন করো। যেমন আজকে প্রথমে যখন শুরুতে বললাম সাম্যাবস্থা কি, তখন কিন্তু কেউ একজন বলছে যে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা যখন সমান হয়, বলছে না? তাহলে এরকম একটা মনের মধ্যে থাকতে পারে যে ঘনমাত্রা, কিন্তু ঘনমাত্রা কখনোই সমান হবে না। তোমাদের ওই যে বাথরুম আর পরীক্ষার রুম, এইটার কাহিনী বললাম যে পরীক্ষার রুমে ছিল 15 জন না 20 জন, আর বাথরুমে ছিল 5 জন ওয়াশরুমে। তো এই যে যাতায়াত করতেছে, ওখানে 5 জন, এখানে 15 জন
থাকতেছে সব সময়, এটা কি ঘনমাত্রা একই হলো? না স্যার। এমনও তো হতে পারে বাথরুমে গেলই না কোনো একদিন, পরীক্ষা 30 মিনিটের পরীক্ষা, বাথরুমে কেউই গেল না, বলা আছে কেউ বাথরুমে যেতে পারবে না। যদি এমনটা হয় তাহলে এটা কোনো বিক্রিয়াই হলো না। আবার যদি এমনটা হয় যে সব স্টুডেন্ট চলে গেছে ওয়াশরুমে, তাহলে এটা কি বিক্রিয়া হবে? একমুখী বিক্রিয়া হবে স্যার, হ্যাঁ, সবই তো চলে সব অর্থাৎ বিক্রিয়কগুলো সব উৎপাদে পরিণত হয়েছে, তাহলে এটা একমুখী বিক্রিয়া হলো। আর বিক্রিয়কগুলো যদি না যায় তাহলে 30 মিনিটের পরীক্ষায় ওটা একমুখী, মানে কোনো বিক্রিয়া হলো না। তো হবে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে ঘনমাত্রা কিন্তু একই হতে পারে না। যেমনটা হতে পারে এইটা যদি সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকাকালীন এমনটাও হতে পারে, এটা হলো 99.9%, তো এটা হতে পারে 0.1%। দেখো এরকমটাও হতে পারে, অথবা এর উল্টাটাও হতে পারে 0.1% আর এটা 99.9%, এমনটাও হতে পারে। অথবা এটা 50% হতে পারে, এটাও 50% হতে পারে, এটা 30% হতে পারে, এটা 70% হতে পারে। এগুলো যে কোনোটাই হতে পারে, এগুলো বিক্রিয়া ভেদে নির্ভর করবে আসলে কোনটা বিক্রিয়া কিরকম বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। তাহলে এই অবস্থায় থাকলেও সেটা সাম্যাবস্থায় থাকতে পারে, এই অবস্থায় থাকলেও সাম্যাবস্থায়, এই অবস্থায়, এই অবস্থায়। তবে জিরো কোনো জায়গায় থাকা যাবে না, কোনো এক পাশে জিরো থাকলে আর সাম্যাবস্থা হবে না। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে বিক্রিয়ক আর উৎপাদ অবশ্যই থাকতে হবে, একটা অণু হলেও থাকতে হবে। তাহলে সাম্যাবস্থা কি? এই পাশ থেকে যদি একটা এই পাশে যায় আর এই পাশ থেকে একটা এই পাশে আসে, এই যে এরকম যদি গতিটা থাকে ওইটার নাম সাম্যাবস্থা। বিক্রিয়ক কতগুলো থাকলো, উৎপাদ কতগুলো থাকলো, এগুলো আমাদের কাজ না। তো রাসায়নিক সাম্যাবস্থায় আমরা যদি একটু একটা লেখচিত্রের কল্পনা করি। লেখচিত্র, তো আমরা জানি যে প্রথমে যখন বিক্রিয়ক নিয়ে আমি বিক্রিয়া শুরু করব, তখন বিক্রিয়কগুলো দ্রুত উৎপাদের দিকে যাবে না ধীরে যাবে বলো তো? দ্রুত যাবে। হ্যাঁ, কারণ বিক্রিয়ক বেশি, তারা দ্রুত উৎপাদের দিকে ধাবিত হবে। কিন্তু কিছুক্ষণ দ্রুত যাওয়ার পর যখন কিছু উৎপাদ তৈরি হয়ে গেল, তখন উৎপাদগুলো আবার উল্টা বিপরীত ভাবে বিক্রিয়কের দিকে আসা শুরু করবে, জয়েন হয়। তো ওই সময় সম্মুখ বিক্রিয়া বেগ বেশি থাকতে পারে, পশ্চাৎ বিক্রিয়া বেগ কম থাকতে পারে। বিক্রিয়ক বেশি যাচ্ছে কিন্তু উৎপাদ কম আসতেছে, এরকমও হতে পারে। এই কাজটা হতে হতে এমন একটা সময়ে পরিণত হবে যখন বিক্রিয়কগুলো যতগুলো উৎপাদে যাবে, উৎপাদগুলো তত বিক্রিয়কে চলে আসবে। এই অবস্থাটা সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় আমরা যদি এটাকে এইভাবে দেখি, সময়ের সাথে, হ্যাঁ, এক পাশে দিলাম সময় আর আমি এক পাশে দিচ্ছি ঘনমাত্রা। তো এই ঘনমাত্রা আর এক পাশে সময় দিলাম, সময় সেকেন্ড, মিনিট, ঘন্টা, যা পারো দাও, ঘনমাত্রা মোল পার লিটার, এরকম একক হবে মোল পার লিটার। তো দেখো বিক্রিয়ক প্রথমে বেশি ছিল না কম ছিল? বেশি এই ধরো এটা বিক্রিয়ক, শুরুতে যে শুরু সময় কিন্তু শুরু, হ্যাঁ, মনে করো এটা 0 0 লাইন, এই 0 0 লাইন, তাহলে সময় শুরু এখনো। তাহলে এই শুরু সময় উৎপাদ কতগুলো ছিল, কম ছিল না বেশি ছিল? শূন্য ছিল। এই শূন্য। তো সময় যতই যেতে থাকে উৎপাদগুলোর ঘনমাত্রা বাড়তে থাকে কিনা? সময় যতই যেতে থাকে উৎপাদগুলোর ঘনমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আবার সময় যতই যেতে থাকে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা তত কি হয়? কমতেই থাকে। কমতে থাকে। তাহলে দেখো এই যে এই লাইনটা, এটা উৎপাদের না বিক্রিয়কের? উৎপাদের। এটা উৎপাদের লাইন, আর এটা হলো বিক্রিয়কের লাইন। উৎপাদের আর এটা হলো বিক্রিয়কের জন্য আমরা দেখলাম। এবার একটু লক্ষ্য করো যে এই বিক্রিয়কগুলো সময়ের সাথে সাথে দেখো ঘনমাত্রা কমে যাচ্ছে, যে কমতেছে, কমার পর এক জায়গায় আসার পর সেটার ঘনমাত্রা আর কমতেছে না, স্থির একটা লাইনে চলে যাচ্ছে। উৎপাদগুলো প্রথমে ছিল 0, তারপর আস্তে আস্তে হিরো হচ্ছে, হ্যাঁ, মানে তাদের ঘনমাত্রা বাড়তেছে।
বাড়তে বাড়তে দেখো একটা সময় এসে এরও ঘনমাত্রা আর পরিবর্তন হচ্ছে না, একই লাইনে যাচ্ছে। তাহলে যে সময়টাতে এসে দেখো, যে সময়টাতে এসে দেখতেছি যে এদের ঘনমাত্রা আর পরিবর্তন হচ্ছে না, এই যে এই সময়টাতে, অর্থাৎ যে সময় এসে এই লাইন দুইটা রেল লাইনের মতো হয়ে গেছে, সমান গতিতে যাচ্ছে, অর্থাৎ যতগুলো বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে ততগুলো উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে, অর্থাৎ এদের আর ঘনমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। এই অবস্থাটাই হচ্ছে এইখান থেকে শুরু। হ্যাঁ, এটাই হলো সাম্যাবস্থা। স্যার এরা কি একসাথে লিখতে পারবে, মানে একটা লাইন দিয়ে? একটা লাইন দিয়ে যদি সমান সমান হয়, মানে 50% 50% থাকে, তাহলে এক লাইনে যেতে পারবে। বিক্রিয়ক যদি 50% আর উৎপাদক যদি 50% থাকে, ঘনমাত্রা সমান সমান থাকে, তাহলে এক লাইনেও যেতে পারে। তখনও তো এটা সাম্যাবস্থা। সেটাও সাম্যাবস্থা। দেখো এই সাম্যাবস্থাটাতে, সাম্যাবস্থায় বিক্রিয়ক বেশি ছিল না উৎপাদ বেশি ছিল? সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বেশি না উৎপাদের ঘনমাত্রা? উৎপাদে। তাও উৎপাদে, উৎপাদে বেশি। এই দেখো উৎপাদের এই যে উৎপাদ উপরে, বিক্রিয়ক নিচে, তাহলে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বেশি, বিক্রিয়কের ঘনমাত্রা কম। তো এটা ক্লিয়ার তো? হ্যাঁ, এরকম ছবি দেখলে সাম্যাবস্থা কোথা থেকে শুরু? এইখান থেকে শুরু। এবং এই কাজ কারবার, এই রেল লাইনটা কিন্তু যদি একেবারে অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে। কোন একটা বিক্রিয়া একবার যদি সাম্যাবস্থায় পৌঁছায়, তাহলে তার এই সাম্যাবস্থাটা চলতেই থাকবে, আজীবন চলতে থাকবে। কিন্তু বাইরের যদি কোনো প্রভাব এসে ক্রিয়া করে বা নিয়ামক এসে ক্রিয়া করে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি কোনো কাহিনী ঘটায়, তাহলে সাম্যাবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এইভাবে। তো এটা একটা আইটেম। দেখো তাহলে লেখচিত্র আমরা কি পেলাম এখানে? যদি বিক্রিয়াটা হয় এরকম, আমি মনে করলাম বিক্রিয়াটা হচ্ছে এ আর বি, এইখানে আমরা কি পেলাম? সাম্যাবস্থায় কার ঘনমাত্রা বেশি? উৎপাদের ঘনত্ব। এই যে স্যার সাম্যাবস্থা এই একটা লাইন, আসলে তার দুটোই কি সমান হবে? হ্যাঁ, এটা বলবো এখন। এই জায়গায় কার ঘনমাত্রা বেশি সাম্যাবস্থায়? উৎপাদের। এই যে উৎপাদ বেশি থাকবে, তাহলে সাম্যাবস্থায় আমরা এখানে বলতে পারি উৎপাদ বেশি, বিক্রিয়ক কম। এই যে এরকম ঘনমাত্রা গ্রেটার দেন দিয়ে দেখলাম। স্যার সবসময় কি উৎপাদেরই বেশি হবে? আচ্ছা, এটা দেখাচ্ছি, বলতেছি। তো এটা বুঝছো তো নাকি? জি স্যার। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা এরকমও তো হতে পারে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় এসে এমন ঘটনা ঘটতে পারে, বিক্রিয়ক আর উৎপাদ একসাথে চলে গেল, তাহলে এইখান থেকে এইটা হলো সাম্যাবস্থা, এটা হলো সাম্যাবস্থা। এখন এই অবস্থায় কার ঘনমাত্রা কম বেশি বলতো? সমান সমান কিনা? সমান। এ আর বি এর ঘনমাত্রা এবার সমান আছে। তো এটা একটা আইটেম, ঠিক আছে? সাম্যাবস্থার লেখচিত্রের এটাও একটা আইটেম হতে পারে। তো এই আইটেম গুলো দেখেই তোমাদের বুঝতে হবে যে বিক্রিয়া ক্ষেত্রে কে বেশি কে কম আছে। এবার আমি আরেকটা মেশাবো। জি স্যার। জি স্যার। তো এমনও তো ঘটতে পারে যে সাম্যাবস্থায় আছে, দেখো এটা এই পাশ দিয়ে গেছে, এটা এই পাশ দিয়ে গেছে, এটাও তো সাম্যাবস্থা। এইখানে যেখান থেকে লাইন সমান হয়ে গেছে, হ্যাঁ, সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের পরিবর্তন এরকম হয়েছে, তাহলে এবার কার ঘনমাত্রা বেশি সাম্যাবস্থায়? এ এর ঘনমাত্রা বেশি। তাহলে এখানে আমরা পাবো এ এর ঘনমাত্রা এটা বেশি, বি এর ঘনমাত্রা কম। স্যার, স্যার এইটা উদাহরণ দেখানো।
এগুলোর উদাহরণ কই পাবা, আরো পড়বো যখন তখন আসবো। এগুলো বাস্তব উদাহরণ নাই, বাস্তব উদাহরণ তো পরীক্ষালব্ধ মান। ঠিক আছে, এগুলো দিয়ে কাজ কারবার করতে করতে মাথা ঢোল হয়ে যাবে, এগুলোর গণিত হিসাব করতে করতে। এগুলা বাস্তব কিছু নাই, তাহলে কেন তুমি কেন বাস্তব না, এগুলো তো বাস্তব আছেই, কিন্তু তোমার উদাহরণ দেখে তো বুঝবা না। যেমন সোডিয়াম ক্লোরাইড আর মনে করো সিলভার নাইট্রেট হলো, তো তুমি দেখে কেমন করে বুঝবে? ওটা তো হিসাব করতে হবে, ঘনমাত্রা পরিমাপ করে। এই জন্য গাণিতিক সিস্টেম গুলো হচ্ছে ওর হিসাব, ওগুলোই উদাহরণ। যখন আমরা গণিত করব তখনই বুঝবো যে এগুলো উদাহরণ। এটা একটা ডিজাইন গেল। হ্যাঁ, তো ওই পরের অংশটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা কি জিনিস যেটা বুঝতে পারছো তো এবার? স্যার কি বললেন? এটার বিক্রিয়ক গুলো দ্রুত উৎপাদে পরিণত হয়েছে, এই জন্য উৎপাদ গুলো দ্রুত বিক্রিয়কে পরিণত হয়েছে একটা সময় পর্যন্ত। কিন্তু ওই সময়টা পার হওয়ার পর এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যখন আর ওইরকম দ্রুত হয়নি, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে হচ্ছে। অর্থাৎ বিক্রিয়ক যে হারে উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদও সেই হারে বিক্রিয়কে। তাহলে আমরা বলবো সাম্যাবস্থা, এই অংশটাকে আমরা বলবো সাম্যাবস্থা। এ দুইবার যে কই মিলিত হয়েছে দুইবার? এই সামনে পিছনে একবার। এইটা আর এটা, হ্যাঁ। এটা মিলিত কোথায়? এটা তো তৈরি হয়েছে দ্রুত ভেঙে গেছে, যে আস্তে আস্তে ভেঙে যাওয়ার হার প্রথমে দ্রুত ছিল, তারপর আস্তে আস্তে বিয়োজিত হওয়ার হার কমে গেছে। আর এটা প্রথমে দ্রুত তৈরি হয়েছে আর আস্তে আস্তে তৈরি হওয়ার হার আস্তে আস্তে কমে গেছে। যাওয়ার পর একটা জায়গায় যাওয়ার পর তাদের কি হয়েছে, এদের ভেঙে যাওয়ার হার মানে উৎপাদে পরিণত হওয়া আর বিক্রিয়কে ফিরে আসা সমান হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমাদের সাম্যাবস্থা শুরু। স্যার যে কোনো ক্ষেত্রে যখন এক্স অক্ষ বরাবর যাচ্ছে আপনি এটাকে সাম্যাবস্থা দেবো। হ্যাঁ হ্যাঁ, অক্ষ বরাবর অবশ্যই যেতে হবে, কারণ অক্ষ বরাবর না গেলে তো সমান হবে না। এক্স অক্ষের সমান্তরাল লাইন যদি হয়, দুইটারই কিন্তু হতে হবে, একটার হলে হবে না। এক্স অক্ষের সমান্তরাল লাইন যদি হয় তাহলে সেটা আমরা বলতে পারবো সেটা সাম্যাবস্থায় আছে। স্যার এখানে তো বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হবে, তাই না? ওই যে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা না, হ্যাঁ বেশি। এই বিক্রিয়কের ঘনমাত্রা বেশি না উৎপাদের ঘনমাত্রা বেশি? হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি। কারণ এই লাইন, এই লাইনটা উপরে। হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি। স্যার উৎপাদন ঘনমাত্রা বেশি হতে পারে না? কেন পারে না? আগের গুলো দেখালাম না। স্যার আগে তো সমান ছিল। এই প্রথমেরটাই উৎপাদের ঘনমাত্রা বেশি, দেখো। প্রথমটাতেই দেখাচ্ছে। ও হ্যাঁ স্যার। অবস্থা একটি গতিশীল অবস্থা, এই কথাটা বলি। যে কোনো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে যায় তখন ওই বিক্রিয়াটা দেখে মনে হবে যে থেমে গেছে, কিন্তু বাস্তবে ওই বিক্রিয়াটা থেমে যায় না। হ্যাঁ, সাম্যাবস্থা একটি কি অবস্থা বলতো? সচল অবস্থা, সচল বা গতিশীল অবস্থা। অবস্থা। তাহলে কোনো একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে যায়, আগে বলতে হবে সাম্যাবস্থা কি, সংজ্ঞা বলার পর বলতে হবে সাম্যাবস্থা একটি চলমান দশা বা চলমান অবস্থা। আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়ক যে হারে উৎপাদে যাচ্ছে, উৎপাদ সেই হারে বিক্রিয়কে ফিরে আসতেছে, ফলে মনে হবে যে বিক্রিয়াটি থেমে গেছে। ওই প্রথমের দিকে আমি আলোচনা করছি, মনে হয় বিক্রিয়াটি থেমে গেছে, বাস্তবে বিক্রিয়াটি থেমে যায় না। যতগুলো বিক্রিয়ক উৎপাদে যায় ঠিক সেই পরিমাণ উৎপাদ বিক্রিয়কে ফিরে আসে। তো এটা পরীক্ষা করা যেতে পারে কিভাবে? একটা যদি আমরা কাচের পাত্রে, না এগুলো বইয়ে পাবা, এগুলো এমনি রচনার মতো এক নজর পড়বা। হ্যাঁ, আমি যেগুলো বলতেছি খালি এই টপিকসটা লিখে নাও। আমি যেটা বলতেছি এটা একটু বইয়ের মধ্যে রচনার মতো দেখে নেবে, খালি মনে রাখার চেষ্টা করবে হালকা। তো গতিশীল অবস্থা এটার আমরা প্রমাণ কিভাবে করতে পারি? একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস নিয়ে যদি আমরা ঝাঁকাতে থাকি, এটা তৈরি হয়। হাইড্রোজেন আর আয়োডিন নিয়ে আমরা যদি একটা পাত্রের মধ্যে ঝাঁকাতে থাকি, তাহলে আয়োডিনটা কিন্তু প্রথমে এটা থাকবে, আয়োডিনটা হচ্ছে খয়েরি, গাঢ় খয়েরি, খয়েরি কালার। তো এইটার বর্ণটা প্রথমে গাঢ় খয়েরি থাকবে, আস্তে আস্তে ঝাঁকাতে থাকবা, দেখবে যে বর্ণটা একটু
খয়েরি বর্ণ আস্তে আস্তে হলদে বর্ণে পরিণত হচ্ছে, হয় একটা হালকা হলদে বর্ণে পরিণত হয়ে গেল। অর্থাৎ এইটার কোনো বর্ণ থাকে না, এটা হালকা হলদে বর্ণে পরিণত হয়ে যায়, হালকা হলুদ বর্ণ দ্রবণ পাওয়া যায়। তাহলে হাইড্রোজেন আর আয়োডিন নিয়ে যদি আমরা বিক্রিয়া করতে থাকি বা ঝাঁকাতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে আয়োডিনের গাঢ় খয়েরি বর্ণটা বা লালচে বর্ণটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে ফ্যাকাশে বর্ণে পরিণত হচ্ছে, এবং এক সময় দেখা যাচ্ছে এই ফ্যাকাশে বর্ণের আর কোনো পরিবর্তন হচ্ছে না। তখন মনে হবে যে বিক্রিয়াটি থেমে গেছে, কাজ শেষ, মানে কমপ্লিট, এরকম মনে হবে। আরো 2 দিন পরেও যদি দেখো এই একই ঘটনা, বিক্রিয়া নাই, একই কালার আছে। 2 মাস পর যদি দেখো ওই একই অবস্থা আছে। এইবার 2 মাস পর ঘুম থেকে উঠে তুমি মনে করলা যে বিক্রিয়াটা থেমে গেছে, তো আমাদের আর কাজ কি? তো তুমি এবার ওর মধ্যে যদি সামান্য পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন, এটা নরমাল আয়োডিন, এর মধ্যে তেজস্ক্রিয় আয়োডিন যদি যোগ করি, সামান্য পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন যোগ করলে দেখা যাবে যে এই তেজস্ক্রিয় আয়োডিনের বর্ণটা প্রথমে যখন যোগ করি তখন খয়েরি, তারপর আবার ওই ফ্যাকাশে হয়ে চুপচাপ। তো যদি বিক্রিয়াটা থেমেই যেয়ে থাকতো, মানে বিক্রিয়া শেষ হয়ে থাকতো, তাহলে এই আয়োডিনটা কি ওই পাশে যেত? যাওয়ার কথা না, না। যেত না। কিন্তু পরীক্ষা করে দেখা যাচ্ছে ওই দ্রবণ থেকে বর্ণহীন অংশটা অর্থাৎ 2HI 1 ফোঁটা তুলে নিয়ে যদি আমরা তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রের কাছে ধরি, তাহলে দেখা যায় যে ওই আয়োডিনটা তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। এর অর্থ